এখন শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপ কি আদালত রজত শর্মার সাথে। নমস্কার, আপকি আদালতে আপনাদের স্বাগত। আপকি আদালতে আজ তুলে ধরব সিনেমা জগতের এক উজ্জ্বল নক্ষত্রকে, যিনি গত 40 বছর ধরে আপনাদের এন্টারটেইন করেছেন। 100টারও বেশি সিনেমা করেছেন, কখনো কমেডিতে, কখনো ট্র্যাজেডিতে, কখনো হিরো রূপে, কখনো অ্যাংরি ম্যান, কখনো বাবার রূপে। প্রত্যেকটা রূপে আপনারা এই সুপারস্টারকে মারাত্মক ভালোবাসা দিয়েছেন। প্লিজ ওয়েলকাম চিরসবুজ এভারগ্রিন অনিল কাপুর। আপকি আদালতে এবার আমন্ত্রণ জানাবো আজকের বিচারক, জেএনইউ এর ফর্মার প্রফেসর, পরিচিত বিচারক, থিঙ্কার, রাইটার, ডক্টর পুষ্পেশ পন্ত। আর এবার আপকি আদালতে আজকের মোকদ্দমা শুরু করার আগে, প্রশ্ন আর অভিযোগের ঝড় ওঠার আগে আজকের বিচারক ডক্টর পুষ্পেশ পন্তের অনুমতি চাইব আজকের মোকদ্দমা শুরু করতে। মোকদ্দমা শুরু করা যাক। তাহলে এখন আপকি আদালতে মোকদ্দমা শুরু করা যাক। আপকি আদালতে প্রথম অভিযোগ সুপারস্টার অনিল কাপুরের ওপর। আপকি আদালতে ফিল্ম স্টার অনিল কাপুরের ওপর অভিযোগ হলো যে ইনি নিজেই নিজের প্রতি মন্ত্রমুগ্ধ। অনিলজি, ঠিক যেরকম ভাবে আপনি নিজেকে নিজে আয়নায় দেখেন, মনে হয় যেন নিজেই নিজের জন্য পাগল। না না, ওটা আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো শিল্পী নেই যে যে নিজেই নিজের ফ্যান নয়, সেলফ অবসেসড নয়। আমার মনে হয় সবাই, শুধু ডিফারেন্স এটাই যে আলাদা এই ব্যাপারটাই যে আমি হলাম ট্রান্সপারেন্ট, আমি অনেস্ট, আমি সত্যি কথা বলি। বাকি লোকেরা হয়তো সত্যি বলে না, কিন্তু একটা কথা বলতে চাই। এখন আমি কখনো কখনো যখন আমি আয়নায় দেখি, তখন কিছু কিছু লোকের মনোরঞ্জনও করতে চাই। কখনো কখনো, যেমন ধরুন একটা আয়না এখানে রাখি, দীপক যে আছে আমার মেকআপ আর্টিস্ট, 35 বছর ধরে আমার সঙ্গে আছে, ওকে বলি যে কনফিডেন্স দে তো ভাই, কনফিডেন্স দে। তখন নিজেকে নিজে আয়নায় দেখে কেউ প্রশংসা করুক বা না করুক, আমি অবশ্যই বলি কি লাগছে দেখতে আমাকে, কি লাগছে আমাকে। এগুলো লোকজনদের আনন্দ দেওয়ার জন্য বলে যে শুধু আয়নার মধ্যেই না, যদি কোনো সিগারেটের প্যাকেটের রাংতা হোক, জল হোক, ওগুলো তো নিজের মুখ দেখেন। কিন্তু মুখ দেখাটাই জরুরি। না না, এরকম কিছুই নয়। আপনার বন্ধু অনুপম খের, উনি বলছেন যে আপনি অনিল কাপুরকে জিজ্ঞেস করবেন 2 আর 2 কত হয়, বলবে যে 2 আর 2 4 অনিল কাপুর। কারণ আমি কাজই এরকম করি যে একজন করতে পারে না, আমি 4-4টে লোকের কাজ একটা সিনেমায় করি, খুব পরিশ্রম করি, তাই জন্যই হয়তো তাই। কিন্তু এই অভ্যেস এখন থেকে নয়, ছোটবেলা থেকেই আছে। আপনি যে পুরনো বাড়িতে থাকতেন পরিবারের সাথে, আপনার বাবা বনি সবাই একসাথে থাকতো, ওখানে যে প্রতিবেশী ছিল, ওরা বলতো যে ছাদে সকাল সকালে এসে একটা ছেলে বিভিন্ন রকম অ্যাক্টিং করতো, অঙ্গভঙ্গি করতো। আমরা ভাবতাম কাপুরদের বাড়িতে কোনো পাগল আসেনি তো। না না, এখনো পাগলই ভাবে। ওটা অনেকদিন হয়ে গেছে, 40 বছরেরও বেশি হয়ে গেছে আমার মনে হয়। যখন আমি টেরাসে যেতাম আর নিজে শিল্পী হতে চাইতাম, অ্যাক্টর হতে চাইতাম, কাজ দরকার ছিল আমার, যে কোনো কাজ, ছোটখাটো কাজ করতে চাইতাম, তাই চেষ্টা করে যেতাম। কিন্তু এখনো কাজ চাই, আপনার কাছে কোনো কাজ থাকলে বলবেন কিন্তু। ওই রকমই ক্ষুধার্ত আমি, ওই রকমই পাগল আমি, আর আমি চাই সারা জীবন যেন এরকমই থাকি। 100টা সিনেমা করার পরেও কি আপনার খিদে রয়েছে? এখন তো সবে খিদেটা শুরু হয়েছে, সত্যি কথা বলছি। কিন্তু এটা সত্যি যে ছোটবেলায় আপনি প্রোডিউসার হতে চাইতেন, বনি কাপুর অ্যাক্টর হতে চাইতেন?
না, না, না। দেখুন বনির সঙ্গে একটা গল্প আছে যে আমি এটা যে আমি ওর সঙ্গে একটা প্লে করেছিলাম। তখন ওই প্লেতে ও আমার বাবার রোল করেছিল। আর আমি ওর আমার মনে হয় ছেলের রোল। যেভাবে ও এটা অ্যাকচুয়ালি ও আমার থেকে মাত্র ১ বছরেরই বড় বাই দ্য ওয়ে। উনি ১ বছরের বড় আর উনি আপনার বাবার মতো? যদি ও এই ইন্টারভিউটা দেখে নেয় তাহলে তাই এইসব আমার প্ল্যানিং স্যার। বড় দাদাকে বাবার রোল। অর্জুনকে ১ম থেকেই কাকু বানিয়ে দাও। ঠিক না ব্যাপারটা? যাতে আমি কাজ পেতে থাকি অ্যাজ আ হিরো। কিন্তু আপনাকে তো ইয়াং দেখায় কিভাবে? দেখায় মানে কি? আমি ইয়াং? আমি ইয়াং? আচ্ছা, উনি ৬১ বছর বয়সে এত বড় দেখতে লাগেন বনি কাপুর, আর আপনি ৬০ বছরে ইয়াং। দেখুন আমি ৬১ বছরের কয়েক মাসের মধ্যেই হতে চলেছি। কি আর বলবো আমি? আনন্দে আছি আমি, আনন্দে আছি। এত ভালোবাসা পেয়েছি। দেখুন আপনি দেখতেই পাচ্ছেন আমাকে যে এটা বলছেন। এইসব সিনেমা আমি করেছি আর এইসব দৃশ্য আমি এত বছর পরে দেখলাম। থ্যাংক ইউ সো মাচ। খুবই মজা পেলাম। ঝাক্কাস! সত্যি। কিন্তু শুরুটা তো আপনার এমনভাবে হয়নি। আমি শুনেছিলাম ১ম যে সিনেমা আপনি করেছিলেন সেখানে শশী কাপুরের ছোটবেলার রোলটা প্লে করেছিলেন। সেই সিনেমাটা কোনোদিন রিলিজই হয়নি। আপনি পুনে ইনস্টিটিউশনে অ্যাডমিশন নিতে গেছিলেন, ওখানে রিজেক্ট করে দেওয়া হয়েছিল। রকি সিনেমার জন্য আপনি গেছিলেন দত্ত সাহেবের কাছে রোল চাওয়ার জন্যে, উনিও রিজেক্ট করে দিয়েছিলেন। আমার মনে হয় এইজন্যই হয়তো আমি অবসেসড নিজেকে নিয়ে। এইজন্যই হয়তো অনুপম বাবু বলেন যে, একজন নয় ৪-৪ টে নীল কাপুর। এই রিজেকশন আমার মনে হয় খুবই প্রয়োজন। খুব প্রয়োজন। অ্যান্ড স্পেশালি আই থিংক ইনিশিয়াল স্টেজেস অফ ইওর ক্যারিয়ারে যখন আপনি আপনার ক্যারিয়ার বা যেকোনো জিনিসেরই শুরুটা ফেইলিউর থেকে শুরু হয় বা রিজেকশন থেকে শুরু হয়, তাহলে আপনাকে কোথাও না কোথাও পরিশ্রম করার জন্য, নিজেকে নিজে অবসেসড হওয়ার জন্য বাধ্য করে। আর সেটাতেই বেশি মজা হয়। নাকি এই অবসেশনের জন্য হয়েছে যে যখন সফল হলেন সেই সময় একদিকে দিলীপ কুমার, একদিকে অমিতাভ বচ্চন, এরকম সব লেজেন্ডদের সাথে কাজ করার সুযোগ পেয়েছিলেন? ওটা তো আমার প্ল্যানিং ছিল। আপনি তো শক্তির কথা বলছেন, শক্তির কথা বলছেন তো? শক্তিতে কি হয়েছিল যখন আমাকে ওই জাভেদ সাহাব বললেন যে, "ভাই এই রোলটা আছে, অমিতাভের ছেলের রোল আছে। অ্যান্ড ইউসুফ আমাদের দিলীপ কুমার সাহেব হচ্ছেন আপনার দাদু সিনেমার মধ্যে।" আমি বললাম, "আরে এ তো দারুণ ব্যাপার। ছেলে, ফাদার আর দাদু। 2 অফ দ্য গ্রেটেস্ট অ্যাক্টরস দিলীপ কুমার অ্যান্ড অমিতাভ বচ্চন।" আর অ্যাকচুয়ালি আমার কাজকর্ম ছিল না ওই সময়। কিন্তু আমি নিজেকে গ্রেট মনে করছিলাম। তারপর আমি বললাম যে, "ওই সিনেমা, ওই কাস্টিং কেউ আর করতে পারবে না।" আর দেখুন উপরওয়ালা শুনেও নিল যে এই সিনেমাটা রিলিজ হলো আর তার মাঝেই আমার "वो सात दिन" রিলিজ হয়েছিল। আর "वो सात दिन" সাফল্যও পেয়ে গেল। আর কলকাতা থেকে আমার কোনো একটা ফ্যান আমাকে পোস্টার পাঠিয়েছিল ওটার, শক্তির। যেখানে আমাদের ৩ জনের ছবি ছিল। ইউসুফ সাহেব, দিলীপ কুমার সাহেব, অমিতাভ সাহেব আর আমার ছবিও ছিল। তাই আমার কাছে তো সুপারহিট হয়ে গেল না সিনেমাটা। রোল কিছুই ছিল না সিনেমার মধ্যে। অ্যাকচুয়ালি রোলটা এরকম ছিল যে অনেক লোকেরা আজ পর্যন্ত আমাকে ওই সিনেমাতে দেখেইনি। কারণ বিগিনিং এ আমি আসি ২ সেকেন্ডের জন্য। আর এন্ডে অমিত বাবুর ডেথ হওয়ার পরে ২ সেকেন্ডের রোল আছে। তাই কিছু লোক লেটে ঢুকতো, ওরা আমাকে দেখেনি। আর অমিত বাবুর যখন ডেথ হয়ে যায় তখন ওই অডিয়েন্স যারা দেখতো থিয়েটার ছেড়ে বেরিয়ে যেত। তাই ওরাও আমাকে দেখেনি। কিন্তু পোস্টারে আর টাইটেলে আমার নাম রয়েছে। আর যেমনটা আমি কি হয়টা কি যারা হিস্টোরিয়ান হয়ে থাকে ওরা কখনো, কখনো ভুলে যায় যে আপনি কি করেছেন নিজের জীবনে। তাই আমার হিস্টোরিয়ান লিখুক বা না লিখুক, আমি তো আমার নাম হিস্ট্রিতে লিখেই দেব। কিন্তু দেখুন, অমিতাভ বচ্চন যেই সময় হিট হয়েছিলেন, আপনার সিনেমাও হিট হতে শুরু করেছিল। এখন উনি দাদুর রোল করছেন, আপনি এখনো হিরো হয়ে রয়েছেন। আসলে আমি দাদুর রোলটা ছোটবেলায় করে নিয়েছি। ঈশ্বরে। আর ঈশ্বরের কৃপায় আমাকে একটা আ একটা এরকম আমার মনে হয় ওষুধ পেয়ে গেছি। যেটা আমি একটু খেয়েছি, তাই উপরওয়ালার দয়া, আপনাদের ভালোবাসা। চেষ্টা করছি এখনো একটু আধটু রোল পেয়ে যাই, যেটা লোকেরা বলে যে লিডিং রোল।
কিন্তু অ্যাকচুয়ালি এরকমটা নয় রজতবাবু। যতটা আমি ইউসুফ সাহেব আর অমিত বাবুর থেকে শিখেছি, কারোর থেকেও শিখিনি। আমি অ্যাকচুয়ালি ওনাদেরকেই ফলো করছি। ইউসুফ সাহেব যা করেছেন, দিলীপ কুমার, আমি ইউসুফ সাহেব এই জন্য বলি কারণ আমার বাবা ওনাকে ইউসুফ সাহেব বলতেন। আমার বাবা যিনি ছিলেন তিনি মুঘল আজমে অ্যাসিস্ট্যান্ট ছিলেন আর খুব কাছের বন্ধু ছিলেন ইউসুফ সাহেবের। তাই জন্য আমাদের বাড়িতে দিলীপ কুমার সাহেবকে ইউসুফ সাহেবই বলে থাকেন। তাই জন্য আমি ইউসুফ সাহেব বলে ডাকি। আর অমিতজি। তাই এই যে শিল্পীরা আছে আমার মনে হয় এই ভারতবর্ষের এই ধরনের শিল্পীরা না ছিল, না হবে। মানে এই ধরনের শিল্পীরা আর জন্মাবেও না বলে মনে হয় আমার। তাই আমি তো একজন ছোট শিল্পী ওনাদের কাছে। আর যা কিছু আমি শিখেছি ওনাদের থেকেই। টু বি অনেস্ট উইথ ইউ। আপনি দিলীপ সাহেবের সাথে ৩টে সিনেমা করেছেন, তাই অনেক কম লোকের এরকম সুযোগ হয় ওনার সাথে ৩টে সিনেমা করার সুযোগ। তাই কি দেখতেন আপনি? ভয় লাগতো না? এত বড় শিল্পী যিনি নিজেই একটা ইনস্টিটিউশন। দেখুন রজতবাবু, আমাকে লোকেরা জিজ্ঞেস করত যে, "এই যে আপনার এত লম্বা ক্যারিয়ার, কি রিজন এটার?" আমি আই এম আ গুড লিসেনার। আমি সবকিছু শুনি, আমি সব দেখি, আমি অবজার্ভ করি আর আমি শিখে ফেলি। সেটা ইউসুফ সাহেব হোক, উনার থেকে আমি অনেক কিছু শিখেছি। যেভাবে উনি পরিশ্রম করতেন। আজও যে ওটা ওই আমার মনে আছে এখনো মশালে, উনি উর্দুতে নিজের ডায়ালগ লিখতেন। তাই ওটা আমি শিখে আমি আমার ভেতরে ঢুকিয়ে নিয়েছি। আমি মোবারকাও করছিলাম। তো আমার ওয়াইফ তখন আমায় জিজ্ঞাসা করছিল, "তুমি উপরে বসে করছোটা কি?" আমি ডায়ালগ যেটা ছিল সেটা আমি বসে লিখতাম। শুনে বলল, "তুমি মুবারাকা করছো আর এমন বিহেভ করছো যেন আনিস ভাই না, মনে হচ্ছে স্পিলবার্গের সিনেমা করছো তুমি।" আমার কাছে প্রত্যেকটা সিনেমা স্টিভেন স্পিলবার্গের। তাই ওই শেখাটা আমি ওনার থেকে শিখেছি। যে প্রত্যেকটা ডায়ালগকে যেমন দাদামণির থেকে আমি একটা জিনিস শিখেছি। আমি ওনার সঙ্গে এই কাজটা করেছিলাম। অশোক কুমার সাহেব, অশোক কুমার, গ্রেট অশোক কুমার, ওয়ান অফ আওয়ার গ্রেটেস্ট অ্যাক্টরস অশোক কুমার। রিয়ালিস্টিক, ন্যাচারাল অ্যাক্টিং যেটা অশোক কুমার সাহেব, মতিলাল সাহেব করতেন আমার মনে হয়। আমরা সবাই ওনাদের থেকে শিখেছি কিভাবে রিয়াল অ্যাক্টিং করে। তাই এইসব জিনিস আমি সিনিয়র লোকজনদের থেকে শিখেছি, ইউসুফ সাহেবের থেকে শিখেছি। তারপর আমাদের ইয়াংস্টার্স যাদের সঙ্গে আমি কাজ করেছি, যেমন জোয়া আখতারের সঙ্গে আমি দিল ধড়কনে দো করেছি, আমি স্লামডগ মিলিয়নেয়ার করেছি ড্যানি বয়েলের সঙ্গে। কে করিয়েছিল আমাকে দিয়ে ওই সিনেমাটা? আমার ছেলে করিয়েছিল। হর্ষবর্ধন কাপুর করিয়েছিল। তো ওই স্ক্রিপ্টটা পড়ে বলল যে, "বাবা এই সিনেমাটা তুমি করো।" আমি বললাম, "না রে, ওটা প্রিয়াঙ্কা চোপড়ার বাবার রোল আর রণবীর সিং এর বাবার রোল আছে।" ও বলল, "লোকেরা এটা দেখে না যে কার বাবার রোল, কার গ্র্যান্ডফাদার। লোকেরা রোল দেখে।" এটা একটা ছোট বাচ্চা ছেলে আমাকে বলছে। তখন ওর থেকে এটা শিখলাম। তাই আমি যেটা করি আমি শুনতে থাকি, লোকেদের থেকে শুনতে থাকি। আজও হয়তো এখানে আমি কিছু শিখেই যাব, কিছু জ্ঞান নিয়েই যাব। ভালো সংখ্যায় জনগণ এখানে আছেন, আর জনগণের থেকেও প্রশ্ন জিজ্ঞেস করব ওনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে আপনার সম্বন্ধে। কিন্তু আমার কাছেও অনেকগুলো অভিযোগ রয়েছে, অনেক লম্বা তালিকা আছে। আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকে আদালতে অনিল কাপুরের ওপর প্রশ্ন আর অভিযোগের আরও একটা পর্ব। আপনি ইমপ্রেস করার চেষ্টা করেছেন, ওনার সাথে অনেকগুলো সিনেমা আপনি করেছেন। একটা দুটো সিনেমাতে ভালো ইন্টিমেট সিনও হয়েছিল, কিন্তু তবুও কোনো স্ক্যান্ডাল শোনা যায়নি। রজত স্যার, আপনি তো আজ আমার সর্বনাশ করবেনই। যদি এটা সত্যি হতো। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ আমাদের অতিথি হলেন ফিল্ম স্টার অনিল কাপুর। আপকি আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে ফিল্ম স্টার অনিল কাপুরের ওপর অভিযোগ হলো যে ইনি অন্যদের মাথা খারাপ করে রেখে দেন। আপনার সব বন্ধুরা আমাকে এটা বলেছেন যে ও এত মাথা খারাপ করে, এত মাথা খায়, আর বলেছেন যে নিজেকে এত সিরিয়াসলি নেয়, বাড়িতে পার্টি করার জন্য লোকজনদের ডাকেন, কিন্তু নিজে বিউটি স্লিপের জন্য ঘুমোতে চলে যান। না, ব্যাপারটা হচ্ছে রজত স্যার যে আমার এরকম মনে হয় যে আমি এত ভাগ্যবান যে আমার জন্ম ভারতবর্ষে হয়েছে। এর থেকে ভালো আর কোনো দেশ নেই। তারপর আমি নিজেকে নিজে এত ভাগ্যবান মনে করি যে আমার বাবা-মা যারা আমাকে সবকিছু দিয়েছেন, তারপর আমি এমন একজন স্ত্রী পেয়েছি যে আমার একজন বন্ধু ছিল, তারপর আমার গার্লফ্রেন্ড হলো, আর আজ আমার স্ত্রীও, আর ৩ সন্তানের মাও। আর আমরা একসঙ্গে আছি 43 ইয়ার্স, 40 আর ৩ কত হয় ওটা? 43। 43। তাই অবভিয়াসলি
লোকেরা তো এটাই বলবে যে 43, ওই বলে না যে 40 বছরের বেশি হয়ে গেছে একই মেয়ের সঙ্গে রয়েছে, তাহলে বোরিং মানুষ একটা। ফিল্ম ইন্ডাস্ট্রিতে এরকম লোকজনদের বোরিং বলে। আমাকে বলা হয়েছিল যে ভাই তুই বিয়ে করিস না, বিয়ে করলে যেটা হয় তুই ব্যাচেলর থাকলে তাহলে একটা ক্রেজ থাকবে, মেয়েদের মধ্যে ক্রেজ থাকবে, আর তোর সিনেমাও চলবে, আর তুই রোমান্টিক সিনেমা করছিস আর এদিকে তুই বিয়েও করছিস। তখন আমি বললাম ওরা যদি করতে না বলে তাহলে আমি 100% করব। আর বন্ধুরা, রাজাত স্যার, আমি বিয়ে করেছি, যেদিন থেকে আমি বিয়ে করেছি ওই দিন থেকে আই হ্যাভ নেভার লুকড ব্যাক। তারপর আমার বাড়িতে উৎসব হতো, পার্টিজ হতো, আমি সবাইকে ডাকতাম, সবাই আসতো আমার বাড়িতে। কিছু এরকম শিল্পীও ছিল যারা আসতো, বন্ধু ছিল, আমার পরিচিত ছিল, আমি নাম নেব না। কিছু এমন রাইটারও ছিল, ডিরেক্টর ছিল। তখন পার্টি চলতে থাকতো সারা রাত, কিন্তু আমার 10:30, 11, 11টা, 11:30টার মধ্যে আমার ঘুম পেয়ে যেত। আমি গিয়ে ঘুমিয়ে পড়তাম, ওরা সকাল পর্যন্ত জেগে থাকতো, আর আমি সকালে উঠে ফ্রেশ শুটিংয়ে চলে যেতাম। ওদের মধ্যে কতজন লোক আছে স্যার যারা এটা বলে যে যদি আমরাও গিয়ে ঘুমিয়ে পড়তাম। কারণ আমার মনে হয় যে আপনি, দ্য স্লিপ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিকজ ইউ আর ফেসিং দ্য ক্যামেরা। আপনি ক্যামেরা ফেস করছেন, তাই কোথাও না কোথাও আপনি ভালো করে ঘুমোলে তাহলেই আপনি ফ্রেশ দেখতে পারবেন, তাই না? এক্সারসাইজ করতে পারবেন, কাজ ভালো করে করতে পারবেন। আপনি সারা রাত জেগে থাকবেন, মদ খাবেন, সিগারেট খাবেন, তো সকালে আপনার মুখে সেটা ফুটে উঠবে। আজ আমাকে বলে আমাকে ইয়াং দেখতে লাগে, কারণ আমি বিগিনিংয়ে খুব বোরিং লাইফ লিড করেছি। ওরা খুব ফুর্তি করেছে, খুব খুব এনজয় করেছে, ক্রেজ ছিল, এটা ছিল, ইত্যাদি ইত্যাদি। বাট আই ফিল আপনাকে যদি লম্বা রেস খেলতে হয় তাহলে আপনাকে এইসব জিনিসের স্যাক্রিফাইস করতে দেখুন, হবে। স্যাক্রিফাইসের অর্থ কি হয়? একজন সঞ্জয় দত্তের উপর সিনেমা করছেন, কেউ আপনার লাইফ নিয়ে যদি সিনেমা সেটা বানাতে কখনোই চান, হবে না। আমার লাইফ নিয়ে কি করেই বা হবে? খুব বোরিং সিনেমা হবে। আমার কোনো তো কন্ট্রোভার্সি নেই, কোনো কন্ট্রোভার্সি নেই। কোনো প্রেম ভালোবাসার গল্প নেই। কিছু করা উচিত, আমার মনে হয় যে কিছু করতে হবে। আই এম স্টিল ইয়াং। আচ্ছা, জ্যাকি শ্রফ এটা বলেছেন যে নিজের কাজকে আপনি এত সিরিয়াসলি নেন, যদি কোনো ফাইট সিন হয় আর ওনাকে অনেক সিনেমাতে আপনার বড় দাদা হতে হয়েছে আর আপনি বড় দাদাকে মারধর করেন, উনি বলেন সত্যিই আপনি মারেন। এরা আমার নাম জ্যাকি, গুলশন গ্রোভার, যারা আমার খুব কাছের বন্ধুরা, মানে আমরা ক্যারিয়ার আমরা সবাই একসঙ্গেই শুরু করেছিলাম, এরাই আমার নাম খারাপ করেছে। গুলশন গ্রোভার তো আমাকে বলেছিলেন যে ওর সাথে যদি ফাইট সিন হয় তাহলে আমি সবাইকে বলি ঝান্ডু বাম আনতে। না না, এরকম কিছু নয়। ম্যাটার অফ ফ্যাক্ট, আমার এরকম মনে হয় যে সেটা ফাইট হোক, সেটা সিন হোক, সেটা যে কোনো কিছুই হোক না কেন সিনেমার ভিতরে, আসল ব্যাপারটা হচ্ছে একটুখানি আমি চাই যে সঠিক। তাই একটু আধটু রিহার্সাল আমি বেশিই করাই। একটা গল্প বলি আপনাকে, ছোট একটা গল্প। আমি ওয়েলকামে শুটিং করছিলাম, ডেজার্টে শুটিং করছিলাম, আর পাখা লাগানো হয়েছিল আর গরমও ছিল। তখন নানা সাহেব ছিল ওখানে, ডিম্পল, নাসিরুদ্দিন শাহ ইত্যাদি ইত্যাদি। আরে এই পাখাটা কমাও ভাই, আরে ধুলো আসছে, ডাস্ট ঢুকছে চোখে মুখে, প্রচন্ড ইরিটেটেড ইত্যাদি। এর মধ্যে আমি কোথাও একটা ছিলাম, বাইরে গিয়েছিলাম, আমি ওখান থেকে এলাম, তখন আমি দেখলাম পাখা টাকা বেশি জোরে চলছে না। আমি বললাম চালাও পাখাটাকে। তো নাসির, নানা আর ডিম্পল সবাই আমাকে একটা ডার্টি লুক দিল, আর অনিশ স্যার হাসতে লাগলো। এখানে এরকম হচ্ছে আর ও বলছে চালাও ভাই, কিছু করো ইয়ার, লাইট দাও মুখের ওপর, 20-25টা রিফ্লেক্টর দাও আমার চোখের ওপরে, লেট মি লুক গুড। দেখুন, লাইট লাগানো, পাখা চালানো তো ঠিক আছে। জ্যাকি শ্রফ বলেছেন একটা সিন ছিল থাপ্পড় মারার, আপনি 32টা থাপ্পড় মেরেছিলেন, মুখ খুলে গেছিল না? না না, ও মেরেছিল আমাকে, জ্যাকি মেরেছিল। আসলে যা হয়েছিল, আসলে ও যে থাপ্পড়টা মেরেছে খুব সফটলি মেরেছে। আমি বললাম কি করছিস ভাই, কিছু ফিল আসছে না, মার তুই। বললো সত্যি মারবো আমি, বলে 20-25টা থাপ্পড় মেরে দিয়েছিল। শর্ট কারেক্ট হয়েছিল কিন্তু। বেটার একটা সিন ছিল যেখানে আপনি নিজেকে নিজে মেরি গো রাউন্ড, অনেক বড় দোলনা হয়, ওটাতে বেঁধে নিয়েছিলেন আর পুরো ওটা ঘুরছিল, আর মাধুরী দীক্ষিত খুব আপসেট হয়ে গেছিলেন যে ও কি করছে। স্যার আজ আমি এটার একটা সত্যি কথাই বলছি, ওখানে আমি পরিশ্রম করছিলাম না, আমি মাধুরীকে ইমপ্রেস করার চেষ্টা করছিলাম। তখন মাধুরীর বিয়েও হয়নি। আপনি ইমপ্রেস করার চেষ্টা করেছেন, ওনার সাথে অনেকগুলো সিনেমা আপনি করেছেন, একটা দুটো সিনেমাতে ভালো ইন্টিমেট সিনও হয়েছিল, কিন্তু তবুও কোনো স্ক্যান্ডাল শোনা যায়নি। এই জন্য তো আমি বললাম এখনো টাইম বাকি আছে, পিকচার এখনো বাকি আছে, আমাকে এখনো ইয়াং দেখতে।
আপনি সিনেমা এরকম করেছেন যে সিনেমাতে তো দুজন হিরোইনের হাজবেন্ড হয়ে গেছেন, কিন্তু আসল জীবনে কিছুই করেননি। না স্যার, আসল জীবন তো কি আর বলবো, খুব ভয় পাই আমি, কাঁপতে থাকি। আমার একটা ডায়লগ ছিল নো এন্ট্রিতে, খুব ফেমাস হয়েছিল, मैं अपने घर में घबरा घबरा घूमता हूँ। খুব ফেমাস, তাই আমার ওটা অ্যাকচুয়ালি আমি অ্যাক্টিং করছিলাম না, ওটা আমার রিয়েল লাইফ স্টোরি, যে अपने ही घर में मैं घबरा घबरा घूमता हूँ। আর ওই ঘরওয়ালি বাহারওয়ালিতে যে সিন ছিল ওটার মধ্যে কোনো বাস্তবতা ছিল? রাজত স্যার, আপনি তো আজ আমার সর্বনাশ করেই ছাড়বেন। যদি এটা সত্যি হতো। কিন্তু যে অ্যাক্টর নিজেকে নিজে এত সিরিয়াসলি নেয় যে সেটে কাউকে হাসি ঠাট্টাও করতে দেয় না, ও কমিক রোল কিভাবে করে? হাসতে থাকে লোকেরা আপনার কথা শুনতে শুনতে, দেখতে দেখতে। বিকজ আমার রজত স্যার এরকমটা মনে হয় যে কমেডি ব্যাপারটা ইটস আ ভেরি সিরিয়াস বিজনেস। যেমন মিস্টার ইন্ডিয়া, চমেলি কি শাদি, নো এন্ট্রি, ওয়েলকাম, এখন এই মুবারকা বেরিয়েছে। লোকেরা মনে করে যে এই তো কমেডি এন্টারটেইনার, তাই তো সহজেই সেটে গিয়ে আর সিনেমা দেখে আর আপনি আপনারা সবাই হাসবেন। ওটার জন্য ইটস আ ভেরি সিরিয়াস বিজনেস। অনিশ স্যারও এটা বলেন, যে যিনি আমাদের ডিরেক্টর, উনি বলেন যে আমি সবথেকে যখন খারাপ মুডে থাকি তখন আমি দারুণ কমেডি সিন লিখি। সো অন দ্য সেট ইটস আ ভেরি, ভেরি সিরিয়াস অ্যাটমসফিয়ার। কারণ কমেডি হলো ইজ আ সিরিয়াস বিজনেস। ওটাতে খুব পরিশ্রম করতে হয়। আপনি রোমান্টিক সিনেমা যে কারো সঙ্গে করতে পারবেন। আপনি ড্রামাটিক সিন যে কারো সঙ্গে করতে পারবেন। ড্রামা, অ্যাকশন করতে পারবেন। সবকিছু করতে পারবেন। লো অ্যাঙ্গেল নিয়ে নিলেন, লাইট অ্যান্ড শেড করে নিলেন, লাল লাইট, হলুদ লাইট, ভালো জামাকাপড় পরে নিলেন, সুইজারল্যান্ডে গিয়ে শুটিং করে নিলেন, নিউ ইয়র্কে গিয়ে শুটিং করে নিলেন, গান বাজনা হচ্ছে, হাই স্পিডে চলছে এরকম, কি লাগছে ভাই, কি অ্যাক্টিং করছে। কমেডিতে এসব কিছু চলবে না রজত স্যার। কমেডিতে আপনাকে পরিশ্রম করতে হবে, আর হয় আপনি কমেডি পারেন, না হলে পারেন না। কিন্তু আপনি নানা পাটেকর, যিনি প্রত্যেক সিনেমায় রেগে থাকেন দেখা যায়, ওনার সাথে কমেডি করেছেন। সি, এই যে সিনেমা আছে ওয়েলকাম, উদয় ভাই আর মজনু ভাইয়ের এত সাফল্য পেয়েছে, প্রথম সিনেমায় সাফল্য পেয়েছে, দ্বিতীয় সিনেমাটাও সফলতা পেয়েছে। সি, কমেডিতে লেখা থাকে সিচুয়েশনাল কমেডি। তাই আমি আর নানা তো সিরিয়াস ছিলাম সিনেমার মধ্যে। আমার ক্যারেক্টার একটু বেশি ওভার এক্সট্রোভার্ট ছিল, আর নানার একটু সিরিয়াস আর অ্যাংরি ছিল। আর আমরা যেটা করতাম সিরিয়াসলি করতাম। সিচুয়েশনাল কমেডি ছিল। তাই এইজন্য নানা সাহেবকে যেরকম লোল রেখা হয়েছিল, আর নানা সাহেব তো অনেক বড় শিল্পী, খুবই বড় একজন অ্যাক্টর। এরকম অ্যাক্টর অনেক কম ভারতবর্ষে। আমার মনে হয় আমি অনেক বড় অ্যাক্টরের নাম নিয়েছি, তার মধ্যে নানা পাটেকরও একজন। তাই উনার সঙ্গে কাজ করা তো উনি খুবই সিরিয়াস। আর যেরকম সিনেমা মানি স্যার লিখেছেন ওয়েলকাম, আমরা তো সবাই সিরিয়াসলি করতাম। তাই ওইজন্য কমেডিটা বাইরে বেরিয়ে আসতো। मजनू भाई, जब भी मैं बड़ा छुपाता हूँ मैं गन नहीं उठाता। कंट्रोल कंट्रोल उदय कंट्रोल। পাবলিকের মধ্যে থেকে কোনো প্রশ্ন করতে চান, করুন। স্যার, আপনার বিগিনিং কিভাবে হয়েছিল অ্যাক্টিং এ? আমার বিগিনিং, আপনি অল্প বয়সের কথা বলছেন, ছোটবেলার কথা বলছেন, বার্ধক্যের কথা বলছেন, কোন সময়? ছোটবেলার। বুড়ো তো এখনো হননি আপনি। দেখুন, এটা অনেক বড় একটা কমপ্লিমেন্ট, কারণ বুড়ো তো এখনো হননি। স্যার, আপনি তো খুব কিউট স্যার। না, আমি থ্যাংক ইউ সো মাচ। আমি আমার প্রথম সিনেমা করেছিলাম, যেটা রাজা স্যার বললেন আজকে, যে ওই সিনেমাটা ছিল তু পায়েল মে গীত। ওই সিনেমাতে আমি বাড়ি থেকে পালিয়ে কাজ করেছিলাম। শশী কাপুর জুনিয়রের ওই সিনেমাটা রিলিজই হয়নি। কিন্তু যদি আপনি দেখতে চান যে আমি প্রথম ক্যামেরা ফেস করেছিলাম 1977 এ, আর আমার সিনেমা রিলিজ হয়েছিল 1979 এ। ওই সিনেমার নাম ছিল হামারে তুমহারে। তারপর হামারে তুমহারে, একবার কাহো, এগুলোতে ছোট ছোট রোল স্যার, করেছিলাম। স্যার, ট্রিমেন্ডাস জব স্যার। স্যার, থ্যাংক হ্যাটস অফ ইউ। ইউ সো মাচ। কিন্তু মাঝে আমি শুনেছিলাম যে আপনি কন্নড় ভাষাতেও সিনেমা করে নিয়েছেন। আরে কি করবো, এখানে বম্বেতে কেউ কাজই দিচ্ছিল না। তাই অ্যাক্টিং এরকম যে হ্যাজ নো ল্যাঙ্গুয়েজ, ইউ আন্ডারস্ট্যান্ড। আপনি যে কোনো ভাষাতে কাজ করতে পারবেন। যেমন ধরুন, যখন আমি তেলুগু করেছিলাম, আমি তেলুগু সিনেমা করেছিলাম, আমি কন্নড় সিনেমা করেছিলাম, আর একটা মালয়ালম সিনেমাতে গেস্ট অ্যাপিয়ারেন্স দিয়েছিলাম। তাই জন্য তো আমি ইংরেজি সিনেমা করতে পেরেছিলাম, না হলে আমি ঘাবড়েই যেতাম। কিছু ইংরেজি সিনেমাতেও কাজ করেছিলাম, কারণ আমার মনে হয় যে অ্যাক্টরই হয়। ওই ভাষা, যে কোনো ভাষাতে কাজ করতে পারেন আপনি। মুবারকা, আপনার সিনেমা, ওতে আপনি সর্দারজি হয়েছেন। হ্যাঁ, প্রথমবার। এটা কোন ভাষায় কাজ করেছেন? এটা
ইউ সি এই যে ব্যাপারটা রজত স্যার, এটা কারণ অনেক বড় বড় অ্যাক্টর যারা সর্দারের রোল ভালোভাবে করেছেন, ধর্মেন্দ্র বাবু জীবন মৃত্যুতে করেছেন, সানি দেওল গদরে কাজ করেছেন, তারপর সিং ইজ কিং এ অক্ষয় কুমার করেছেন, অজয় দেবগন সন অফ সর্দারে করেছেন। তাই এই যে রোল আমাকে যখন অফার করেছিল, তখন আমি খুব দুশ্চিন্তায় ছিলাম, আমি কিভাবে করব, কি করব, এইসব সিনেমা সাফল্য পেয়ে গেছে। তাই আমি জানতে পেরেছিলাম যে এই ফিল্ম, এই যে চরিত্রটা আছে আমার, এটা ব্রিটিশ এশিয়ান। এর জন্ম পাঞ্জাবে, কিন্তু থাকতো লন্ডনে ৩০, ৩৫, ৪০ বছর ধরে। তাই কোথাও না কোথাও হি ইজ ফার্স্ট টাইম আই এম প্লেইং আ ব্রিটিশ এশিয়ান। আর আমার মনে হয় যে ভারতবর্ষের পর্দায় যতটা আমার নলেজ আছে, আজ পর্যন্ত ব্রিটিশ এশিয়ান সর্দার কেউ প্লে করেননি, স্পেশালি একজন লিডিং ম্যান। তাই দ্যাটস হোয়াট আমার ওটাতে আমার এক্সাইটমেন্ট হয়েছিল। আর অনিশ স্যার খুব ভালো একটা সিনেমা বানিয়েছেন, যেটা পুরো পরিবার দেখতে পারবে। বুড়োরাও দেখতে পারবে, মিডল এজও দেখতে পারবে, ইউথও দেখতে পারবে, আপনারা সবাই দেখতে পারবেন। কোনো ডাবল মিনিং ডায়ালগ নেই। ইটস আ ভেরি নিট অ্যান্ড ক্লিন ফ্যামিলি ফিল্ম, যেমন আপনার এই শোটা। আর রাজাত বাবু, আপনি এখানে দাঁড়িয়ে আছেন বলে কিন্তু বলছি না, আমি সত্যি মন থেকে বলছি। চ্যানেলস আপনি সোয়াপ করতে থাকেন, এখান থেকে ওখানে আপনি যেতে থাকেন, যেটা সায়েন্টিস্টই হোক, সেটা কিচেনেই হোক, অন্য কোথাও যে কোনো জায়গায় হোক, ফ্যাক্টরিতে হোক, যে কোনো জায়গায় হোক, যেমন কিছু এটা ওটা সব চলতে থাকে। যখনই আসে আপকি আদালত রজত শর্মা, ফট করে চেঞ্জ করে সবাই ওখানে চলে যায়, বিকজ এভরিবডি ক্যান ওয়াচ। আপনি বলছেন, তাই এটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। তবে আপনার এত লম্বা ক্যারিয়ার, এত কাজ করেছেন, নিজেকে এস্টাবলিশ করেছেন, লোকের এত ভালোবাসা দিয়েছে, কিন্তু আমার অভিযোগ এখনো বাকি কি বলছেন আছে। স্যার? এখনো বাকি আছে? আরো একটা ব্রেক নেব, আর ব্রেকের পর অনিল কাপুরের উপর অভিযোগের সম্ভার নিয়ে ফিরছি। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ আমাদের অতিথি হলেন সুপারস্টার অনিল কাপুর। 40 বছর ধরে ইনি জনতাকে এন্টারটেইন করেছেন, 100টারও বেশি সিনেমা করেছেন। আপকি আদালতে অনিল কাপুরের উপর পরের অভিযোগ। আপকি আদালতে ফিল্ম স্টার অনিল কাপুরের ওপর অভিযোগ হলো যে ইনি রোল পাওয়ার জন্য যা খুশি তাই করতে পারেন। অনিলজি, অনেক ঘোরাঘুরি আপনি স্টুডিওতে করতেন, কিন্তু রোলের জন্য আমি শুনেছিলাম যে জিপি সিপ্পিজি কোনো সিনেমা তৈরি করছিলেন, ওটার জন্য আপনি পুরো চেস্টের লোম সেভ করে ফেলেছিলেন। আরে অনেক গল্প আছে আমার। রাজ স্যার সিনেমা তৈরি করছিলেন, রাজ কাপুর স্যার, দ্য গ্রেট রাজ কাপুর, পরমবীর চক্র তৈরি করছিলেন। তখন জানতে পারলাম যে ওখানে 3টে রোল আছে। তখন আমি বললাম, আরে এরম মনে হচ্ছে 3জন ছেলে আছে, এরকম তো হবে না যে 2জনকে নিয়ে নিল আর একটার জন্য আমার চান্স হবে। তো উনি আর্মি, নেভি আর এয়ারফোর্সের জন্য সিনেমা তৈরি করছিলেন। তো আমি পৌঁছলাম খড়গপুর, আর আমি আমার চুল কাটলাম ওখান থেকেই, যে আর্মির যে বারবার ছিল ওর থেকেই চুল কাটালাম, ছবি টবি তুললাম, আর পৌঁছে গেলাম আরকে। আমি সেই সময়ের কথা বলছি যখন আমাকে আরকেতে ঢুকতেও দিত না। তাই আমি খুব কষ্টে ভেতরে ঢুকলাম, ওখানে দাঁড়িয়ে থাকলাম কটেজের বাইরে, আর আমি ওনাকে ছবি দেখালাম। উনি ছবিগুলো দেখলেন, আর তারপর উনি আমাকে, ওই ছবিটা হয়ইনি, এমন অনেক ছবি করেছি যেগুলো হয়তো তৈরিই হয়নি, কিন্তু উনি বললেন যে আমার ছবিতে কাজ দেব। ওনার ওই বক্তব্যটাই আমার জন্য অনেক বড় ব্যাপার। তাই আমি রজতবাবু সবসময় কবে কাজের অপেক্ষা আমি করি না। আমি কাজের পেছনে দৌড়তে থাকি। যে ভাই কাজ আসবে তবে আমি কাজ করব, আমি কাজ খুঁজতে থাকি। আর একটা ভালো রোলের জন্যে, একটা ভালো ডিরেক্টরের সঙ্গে কাজ করার জন্য, একটা ভালো রাইটারের সঙ্গে, একটা ভালো কোস্টারের সঙ্গে কাজ করার জন্য আমি সবকিছুই করতে পারি। সব সিনেমাতেই আমরা আপনাকে এই রূপে দেখেছি, আপনার হেয়ারস্টাইল, আপনার গোঁফ, কিন্তু ইয়াশ চোপড়ার সাথে কাজ করার জন্য আপনি গোঁফ কামিয়ে ফেলেছিলেন। লামেতে আমি গোঁফ কামিয়েছিলাম। আর আমি যখন বাড়ি পৌঁছলাম, তো যখন আমি বেডরুমে ঢুকলাম, তখন আমার বউ আর প্রচুর মার খেয়েছিলাম আমি সেই সময়। আমার যারা ফ্যান ছিল তারা খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিল, কারণ আমার গোঁফটাই ছিল আমার ট্রেডমার্ক। আর নিজেকেই বললাম যে ভাই তুই এটা কেন করলি, এভাবে গোঁফখানা তোকে ভালো দেখাচ্ছে না বিনা গোঁফে। তাই আমি ভেতরে আমি এটাই ভাবছিলাম যে ভাই, যদি আমাকে একটা বড়সড় ক্যারিয়ার বানাতে হয়, তাহলে আমাকে এই ধরনের সিনেমা করা উচিত যেগুলো সবার মনে থাকবে। আর লোকেরা আজকেও লামহেকে মনে রেখেছে। লামহে যেরকম সিনেমা, যেটাতে আমি গোঁফ কামিয়ে ফেলেছিলাম, বিরাসত করেছি, 1942 লাভ স্টোরি, পরিন্দা করেছি,
এই সমস্ত সিনেমাগুলো লোকেরা দেখে। ওই সময় এমন কিছু জিনিস করেছিলাম যেগুলো লোকেরা অ্যাকসেপ্ট করেনি। পরেন্দার ব্যাপারে বলতো, 42 এর ব্যাপারে বলতো যে ওগুলো নাকি হিটই করে। লামেকে ফ্লপ বলতো। কিন্তু কোথাও না কোথাও আমি ভেতরে, ভেতরে জানতাম যে এইসব জিনিসই আমি করব। কখনো মোটা হয়ে যেতাম, কখনো গোঁপ। আপনার খেয়াল থাকবে হয়তো বিরাসতের জন্য আমি এই কাঠগড়ায় বসেছিলাম, গোঁপ বড় করে এসেছিলাম। তো আপনি আমাকে জিজ্ঞাসাও করেছিলেন যে, "এসব কি বড়, বড় চুল, বড় একটা গোঁপ, হাতে কি কোনো কাজ নেই?" ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? কিন্তু আজকাল ওটাই ফ্যাশন হয়ে গেছে। আজকাল মিডিয়া ইন্টারেস্টেড। ইউ আন্ডারস্ট্যান্ড? সো থিংস চেঞ্জড। তাই এই সমস্ত জিনিস আমি এইজন্য করেছি যাতে আমি গোটা জীবন কাজ করতে পারি। রোলস করতে পারি। যশ চোপড়ার মতো ডিরেক্টরের সঙ্গে উনি সবসময় উন্নত চিন্তাভাবনা রাখতেন। উনার যে স্ক্রিপ্ট ছিল, যখন উনি স্ক্রিপ্ট উনার যে প্যাশন ছিল ওই সিনেমায়, ওটা আমার মনে হয় ওটা আজও লোকেরা বলে যশ চোপড়ার যদি বেস্ট ফিল্ম থেকে থাকে সেটা হলো লামে। তাই ওনার জন্য গোঁপ কি আমি সবকিছুই কামিয়ে দিতে পারি। সুভাষ ঘাইয়ের সাথে সিনেমা করার সময় অনেক কাঠখড়া পোড়াতে হয়েছিল আপনাকে। সুভাষ ঘাইয়ের সঙ্গে প্রচুর কাঠখড় পোড়াতে হয়েছিল আমাকে ওনার সিনেমায় কাজ করার জন্য। উনি ক্রোধী সিনেমা বানাচ্ছিলেন। ক্রোধী সিনেমা তৈরি করছিলেন আর আমি গিয়ে সেটে দাঁড়িয়ে থাকতাম, লবিতে দাঁড়িয়ে থাকতাম, হোটেলের রুমের বাইরে দাঁড়িয়ে থাকতাম, যাতে উনি একবার আমার দিকে তাকান। আর লক্ষ্মীকান্ত প্যারালালের বাড়িতে যেতেন, মিউজিক ডিরেক্টর ছিলেন। ওনার একজন রাইট হ্যান্ড ছিল চন্দ্রকান্ত। ওনার কাছে বসে থাকতাম, "ভাই আমার সঙ্গে দেখা করিয়ে দে, সিনেমায় নিতে বল।" কিন্তু উনি আমাকে নেননি। উনি সচিনকে নিলেন, সচিন বাবু, একজন ভালো ভালো অ্যাক্টর উনি। কিন্তু আমাকে নেননি কারণ সচিন ওই সময় ওনার মনে হয়েছিল যে এ বেশি যোগ্য ওই রোলের জন্য। উনি নিয়েছিলেন। কিন্তু আমি হেরে যাওয়ার মতো লোক নই। আমি আবার কাঠখড় পোড়াতে লাগলাম, কাঠখড় পোড়াতে লাগলাম, কাঠখড় পোড়াতে লাগলাম। তারপর ওনার আমি ১ম সিনেমা করলাম 'মেরি জং'। আর 'মেরি জং' এর কারণে আমি সুনিতাকে বিয়ে করলাম। তাহলে মেরি জঙ্গের সাথে সুনিতার কি সম্পর্ক? আসলে সুভাষ ঘাই বাবু ওই মানে এত বড় একজন ডিরেক্টর, এত বড় এক শিল্পী, উনি যে সিনেমা বানিয়েছিলেন, তো ওই সময় উনার সিনেমায় শুধু সাইন করাটাই যথেষ্ট ছিল। যেই অনিল কাপুর, জ্যাকি শ্রফের সঙ্গে 'হিরো' সুপার ডুপার হিট হয়েছে। কিন্তু উনি নিয়ে নিলেন অনিল কাপুরকে। জাভেদ সাহেব আমাকে রেকমেন্ড করেছিলেন ওই সিনেমাটার জন্য খুব ইনটেন্সলি। উনি আমার 'মশাল' দেখেছিলেন আর 'মশালের' জন্য উনি আমায় নিয়েছিলেন। তো আমি তারপর সুনিতাকে বলতাম, বেচারি শি ওয়াজ আই ওয়াজ হার ফ্রেন্ড অ্যান্ড শি ওয়াজ মাই গার্লফ্রেন্ড। আর বহু সময় ধরে সময় পেরিয়ে যাচ্ছিল। আর obviously হার প্যারেন্টস, ওর মা-বাবা চাইতো যে আমি বিয়ে করি। তখন আমি বলতাম যে, "যতক্ষণ না আমার টাকা পয়সা হবে, বাড়ি হবে, আমি কিভাবে বিয়ে করব? হাউ উইল আই লুক আফটার ইউ?" তাই যেদিন আমি ওটা সাইন করলাম 'মেরি জং', এখন আমাকে কেউ আটকাতে পারবে না। এবার আমার কাছে গাড়িও থাকবে, বাংলোও হবে, সবকিছুই থাকবে। বললাম, "ডান সুনিতা, কাল সকালে বিয়ে করব।" সত্যি রাজা স্যার, আমি বললাম, "হয় কাল সকালে, না হলে কোনোদিনই না।" তো বেচারি খুব তাড়াতাড়ি ১৫-২০ মিনিটে ২-৩ ঘন্টায় মেহেন্দির লোক, এটা ওটা পুরো অ্যারেঞ্জ করেছিল। আর আমার ওই ১২-১৩ জন লোক ছিল। আমি বিয়ে করলাম। আর কখনো, কখনো লোকেরা ধুমধাম করে বিয়ে করে, সেটাতে কোটি, কোটি টাকা খরচ করে, হাজার, হাজার কোটি, কোটি টাকা খরচ করে। আর ২ বছরের মধ্যে তাদের বিয়ে ভেঙে যায়। বুঝে গেছেন আপনারা। তাই হৃদয়ের সঙ্গে হৃদয় মিলে গেল। আর বিয়ে যেটা আছে সেটা তো ম্যারেজেস আর মেড ইন হেভেন। আর মেরি জং এর কারণে আমি ওর সঙ্গে বিয়ে করি। তাহলে সুভাষ ঘাইয়ের সাথে মেরি জঙ্গের পরে আপনি আরো ৫টা সিনেমা করেছিলেন। কর্মা, তারপর আমি রাম লক্ষ্মণ করেছিলাম, তারপর আমি তাল করেছিলাম, তারপর যুবরাজ করেছিলাম, তারপর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেছিলাম। অনেক কাজ করেছি ওনার আর সঙ্গে। রাম লখনের মাই নেম ইজ লখনের ডান্সটা তো বাম্পার হিট ছিল। আরে ভাই, এই ঝাকাস আর এই রাম লক্ষ্মণ গান আমাকে কখনো ছাড়বে না। কিন্তু না, এটা কখনো না। না, এগুলো হচ্ছে আপনাদের ভালোবাসা, মন থেকে ভালোবাসা। আরে কাঠগড়ায় আমার মনে হয় না আজ পর্যন্ত কেউ ডান্স করেছে বলে। অ্যাকচুয়ালি আই কেম হিয়ার বিকজ আই অ্যাম এ ডাই-হার্ড ফ্যান সিন্স মাই ইয়ং এজ। আমি এটা জিজ্ঞাসা করতে চাইছি যে আপনি যে স্ট্রাগলের দিনগুলো দেখেছিলেন, আজকালকার যে ইয়ংরা আছে তারা ভাবে যে মিডিয়াতে খুব তাড়াতাড়ি এন্ট্রি করলেই সাকসেসটা খুব তাড়াতাড়ি পাওয়া যায়। তাই আমি চাই যে আমার স্টুডেন্টদের আপনি বলুন সাকসেস পাওয়ার জন্য কি করা উচিত। দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস। আপনি আমার প্রশ্নের উত্তর নিজেই দিয়ে দিলেন। দেয়ার ইজ নো শর্টকাট। না, আই কিপ টেলিং, আপনি একটু এক্সপেরিয়েন্স শেয়ার করুন যখন না, আপনার আমার এরকম struggle মনে হয় যে পরিশ্রম, সি
প্রবলেম কি হয় জানেন তো, কখনো কখনো লোকেরা বলে হয়ে যায়। আমার ভাগ্য ভালো থাকলে তাহলে হয়তো আমি পাবো। ভাগ্য খুবই জরুরি, ডেস্টিনিও হয়, এসব জিনিসও হয়ে থাকে। কিন্তু আমার এরকম মনে হয় যে ওটার জন্য ওয়েট করা উচিত না। দ্যাট ভাগ্য, লাক শুড বি আ বোনাস। বাট আই থিংক there is no shortcut. It's only hard work, hard work, hard work and preparation. অনিল, আপনি লোকজনদের বলে দিন, না হলে আমি বলে দিচ্ছি যে একটা সময় এরকমও ছিল যখন পার্টিতে যাওয়ার জন্য, বিয়েতে যাওয়ার জন্য ভাড়া করা স্যুট পরে যেতেন। স্যার, আজ তো আপনি আমাকে খুব এক্সপোজ করছেন। এটা আপনার বন্ধু গুলশান গ্রোভার বলেছিলেন। গুলশান আমাকে। গ্রোভারকে তো আমি বম্বে গিয়ে ধরছি বেটাকে। হ্যাঁ, এটা কি আমার অবভিয়াসলি জামা কাপড় দরকার পড়তো, ভালো জামা কাপড় দরকার পড়তো। তখনকার দিনে এখানে আজকাল যে স্টাইলিস্ট থাকে তারা থাকতো না। আমাদের তো আজকাল স্টাইলিশ লোকেরা স্টাইল করে দেয়, ব্যাপারটা পাল্টে গেছে। যেমন আপনি বললেন যে সোশ্যাল মিডিয়া এসে গেছে, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, এইসব জিনিস এসে গেছে। তাই ওগুলোর জন্য আমরা ছবি, টাইম ওয়েস্ট প্রচুর হয় এইসব জিনিসে, এটাও বলছি। এত টাইম ওয়েস্ট করো না, পরিশ্রম করো, কাজ করো। তাই জামা কাপড় পরার দরকার পড়তো। তখন আমার একজন কাচিন্স নামের একজন ছিল, একজন আজও আছে বন্ধু আমার। ওর কাছে আমি গিয়েছিলাম আর ওকে বললাম যে আমাকে কিছু জামা কাপড় দাও। তখন ও আমাকে বললো, আমার মনে হয় তোর শুধু সঞ্জয় দত্তের জামা কাপড়ই ফিট হবে। তাই সঞ্জয় দত্তের কিছু স্যুটস তৈরি হচ্ছিল রকির জন্য আর ওর কিছু পার্সোনাল। তো আমি ট্রাই করলাম আর আমার ফিটও হয়ে গেল। ওই সময় সঞ্জয় দত্ত, আমার বডি আর সঞ্জয় দত্তের, এখন তো বডি আমার থেকে বেটার ওর। ভালো বডি, ও ভালো বডি বানিয়েছে। আমার বডি কখনো ওর মতো হয়নি, কিন্তু ওই সময় আমি একটু আধটু অল্টার করে ওর জামা কাপড় আমার ফিট হয়ে গেল। আর তাই একদম ভাড়ার জামা কাপড় ছিল না, কোনো একজন বন্ধু আমাকে ওটা দিয়ে দিয়েছিল। কোনো ভাড়া দিইনি, ও ফ্রিতে দিয়েছিল। কিন্তু হ্যাঁ, আমি সঞ্জয় দত্তের জামা কাপড় পরে ঘুরে বেড়াতাম। Sir, Slumdog was your hit film. So you were first time for the Oscars that time. So sir, have you ever expected that you've been there? What was your experience for the Oscars? এখন স্ল্যাম ডগের নাম করতে ইংলিশে প্রশ্ন করা শুরু হয়ে গেছে। তাহলে আপনি এর আগে আমাকে জিজ্ঞেস করতে চাচ্ছেন যে স্লামডগের অস্কার স্টেজে আমি যখন গেলাম, তখন স্টেজের উপরে গেলাম, তখন আমার ফিলিং কি ছিল? দেখুন, আমার মনে হয় যে পুরো পৃথিবীতে যে যাই করুক না কেন, যে শিল্পী হোক না কেন, যে কোনো শিল্পী হোক, স্পেশালি অ্যাক্টর হোক, ডিরেক্টর হোক, ফিল্ম ইন্ডাস্ট্রির পৃথিবীর যে কোনো কোনায় থাকুক না কেন, তার শুধুমাত্র একটাই আশা থাকে যে ও অস্কার স্টেজে যাবে। ঠিক বলছি তো? তাই আই থিঙ্ক দ্যাট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মোমেন্টস of any actor's life, anybody's life, to be a part of a film. আমি একটা ছোট অংশ ছিলাম ওই সিনেমাটার, কিন্তু আমি ওই সুযোগটা পেলাম যে অস্কার স্টেজে আমি উঠবো আর দাঁড়িয়ে থাকবো। সো দ্যাট ওয়াজ দ্য গ্রেটেস্ট ফিলিং। ওটা মরার সময় পর্যন্ত ওই ফিলিং আমার ভেতরে থাকবে। আর পুকারের জন্য আপনি যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন, সেটা স্মৃতিও তো থাকবে। ন্যাশনাল অ্যাওয়ার্ড, অ্যাজ ইউ নো, আমার খুবই কাছের সিনেমা একটা। ম্যাটার অফ ফ্যাক্ট, I feel one of the most underrated films, পুকার। অ্যান্ড ওই সময় অতটা সাফল্য পাইনি যতটা পাওয়া উচিত ছিল, কারণ ওই সময় ওই ঋতিক রোশনের কাহনা প্যাহারাটা রিলিজ করেছিল। তখন ওই সিনেমাটা খুবই খুবই বড় হিট ছিল, আর আমাদের সিনেমাটা একটু অতটা ভালো হয়নি। কিন্তু যখন আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলাম, সো আই ফেল্ট রিডিমড। আমার মনে হলো যে না ভাই, পরিশ্রমের ফল সবসময় মিষ্টিই হয়। আর এত বছর পরে যখন আপনার মেয়ে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল, স্যার, এর থেকে ভালো আর কি বা হতে পারে? আমার মনে হয় ওই মোমেন্টটা আমার কাছে অস্কারের থেকেও বেশি ছিল। সত্যি বলছি আপনাদেরকে। যখন আমি সোনমকে হাঁটতে দেখলাম, ও গেল, স্টেজের উপরে গেল, আর ওই আমাদের ভারতবর্ষের প্রেসিডেন্ট প্রণব মুখার্জি স্যার, যাকে আমি খুব শ্রদ্ধা করি, উনি যখন ওকে সার্টিফিকেটটা তুলে দিল, ভীষণই আনন্দ হলো। আমি খুব খুশি হয়েছিলাম। আমার মনে হয় ইমোশনাল মোমেন্ট এরকম। আমরা আরো একটা ব্রেক নিতে পারি, আর ব্রেকের পর আপকি আদালতে অনিল কাপুরের ওপর অভিযোগ আর প্রশ্নের সম্ভার নিয়ে ফিরছি। একটা সময় আসবে যখন এই জড়িবুটি লোকজনদের বিক্রি করব, পৃথিবীতে বিক্রি করব, আর একজন খুব বড় লোক আর সবল ব্যক্তি হয়ে যাব এই জড়িবুটি বিক্রি করে। মনে হচ্ছে আপনি বাবা রামদেব হয়ে যাবেন। আরে বাবা, যদি বাবা রামদেব হয়ে যায় তাহলে দারুণ ব্যাপার হয়ে যাবে। 20,000 কোটি টাকার কোম্পানি আমারও হয়ে যাবে।
ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ আমরা মামলা চালাচ্ছি, প্রশ্ন জিজ্ঞাসা করছি অনিল কাপুরকে। আপকি আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে ফিল্ম স্টার অনিল কাপুরের ওপর অভিযোগ হলো যে ইনি কারুর কথা শোনেন না। ওই গানটা আছে না, मैं चाहे ये करूं मैं चाहे वो करूं मेरी मर्जी। আপনি নিজেই বললেন যে আপনাকে এত বারণ করা হয়েছিল যে বিয়েটা করো না, কিন্তু করে নিলেন। আপনাকে সব বন্ধুরা বারণ করেছিল যে এটা গান্ধীজির ওপর সিনেমা, এটা করো না, ফ্লপ হয়ে যাবে, করে ফেললেন। এত জেদ কিসের? না, আমার মনে হয় যে দেখুন, সবাই বলেছিল বিয়ে করতে না, আমি বিয়ে করেছি আর আজ পর্যন্ত আমি ওর সঙ্গেই আছি। 43 ইয়ার্স হয়ে গেছে। তাই ঠিক করেছি না ভুল করেছি? ঠিক করেছি। গান্ধী মাই ফাদার, সবাই বলেছিল এখন যে ঠিক করেছেন না ভুল করেছেন সেটা শুরু থেকে কি বলবেন? তাই জন্যই তো আমি আমার বাড়িতে ভয়ে ভয়ে চলাফেরা করি। দ্বিতীয়, এটা গান্ধী মাই ফাদার লোকেরা বলেছিল যে ওটা না করার জন্য, সবাই বলেছিল যে, কিন্তু আমি ওটার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলাম। তো পুকারের জন্যও পেলাম আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড, আর গান্ধী মাই ফাদারের জন্য। এর থেকে বড় আর কি হতে পারে? আর আজও লোকেরা বলে যে দ্যাট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফিল্মস মেড ফ্রম দিস কান্ট্রি, গান্ধী মাই ফাদার। আচ্ছা, এটাও তো সত্যি যে আপনাকে সবাই বলেছিল যে গান গেও না, কিন্তু আপনি, ওটা কি সিনেমা ছিল? চামেলি, চামেলি কি শাদি। আরে এটা সত্যি বলেছিল ওরা। এই জন্যই আমি আজ পর্যন্ত গান গাইনি। শুনেছিলাম আপনি একটা অ্যালবামও বার করেছিলেন ওটাও ভুল করেছিলাম। গানের? ওটাও ভুল করেছিলাম আমি। সলমা আগার সাথে। খুবই বেসুরো ছিল ওটা। তাই এখন আমি বম্বেতে যাব আর একটু একটু আমি রেওয়াজ করব। তাহলে আশা করি নেক্সট টাইম যখন আমি আসব, আমি একজন অনেক বড় সিঙ্গার হয়ে আসব। আর এটাও কি সত্যি যে অনেকবার এরকম সুযোগ এসছে, যশ চোপড়া আপনাকে চাঁদনিতে যে রোলটা আছে ওটা, যেটা পরে ঋষি কাপুর করেছিলেন, ওটা অফার করেছিলেন? এরকম অনেক রোলস আছে, যেমন কখনো কখনো এরকম মনে হয়, আমার মনে হয় যে বাজিগারের যে রোলটা যেটা শাহরুখ করেছে, সেটা আমাকে আব্বাস মাস্তান স্যার অফার করেছিল। আর চাঁদনির রোল আমার কখনো কখনো মনে হয় যে আর এটা আমি বাবার থেকে শিখেছিলাম, যে ইউসুফ সাহেব ছিল, রাজ স্যার ছিল, ভালো ওই সময় যারা অ্যাক্টার্স ছিলেন, তো ওদের যখন মনে হতো যে এই রোল আপনাকে স্যুট করছে না, আপনার এটা করা উচিত নয়। ওই ডিরেক্টর, প্রোডিউসার জানি না যে কেন ওরা চাইতো, আমার এরকম মনে হয়েছিল যে এই রোল আই এম নট দ্য 100% রাইট চয়েস ফর চাঁদনিজ রোল। আর ঋষি কাপুর স্যার অত্যন্ত ভালো করেছেন। আর যখন আব্বাস মাস্তান স্যারও আমার কাছে এসেছিলেন, তখন আমি বলেছিলাম এই রোলটা আপনার নিউ কামারকে নেওয়া উচিত, নিউ কামার যার কোনো ইমেজ নেই। আর উনি সঠিক করলেন, উনি শাহরুখকে নিয়েছিলেন। শাহরুখকে কেউ জানতো না সেই সময়, আর শাহরুখ ওই সিনেমাটা করলো আর লোকেদের খুবই ভালো লাগলো। আর শাহরুখ খান হয়েছে। এটার মানে এটা নয় যে কতগুলো সিনেমা যেগুলো আমি করেছি, যেগুলো অন্য শিল্পীরা করেননি, যেমন স্লামডগ মিলিয়নার আছে, আজ অনেক অ্যাক্টররাও ওই সিনেমাটা করতে চাইতো হয়তো। এরকম অনেক সিনেমাই আছে আমি করেছি। পরম্পরা একটা সিনেমা ছিল। হ্যাঁ, ওই সিনেমাটা তো আমি ভালো হয়েছে আমি করিনি। না, আই থিঙ্ক দ্যাট ইজ ওয়ান অফ ইয়াশ চোপড়াজি's উইকেস্ট ফিল্ম। আমার ওটা স্ক্রিপ্ট পছন্দ হয়নি। আই এম বিং ভেরি অনেস্ট উইথ ইউ। আমার ওনার স্ক্রিপ্ট পছন্দ হয়নি, আমার নিজের রোল পছন্দ হয়নি। আর আমার মনে হয়েছিল যে এটা আমি করব না। আই হ্যাড টু বি অনেস্ট উইথ হিম। আই সেড না ভাই, তারপর উনি, তাই আমার মনে হয়েছিল যে আজ আমার কোথাও না কোথাও ওনার সঙ্গে এখনো সম্পর্ক রয়েছে, কারণ আই ওয়াজ ভেরি অনেস্ট, আই ওয়াজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড যে না, এটা ভুল, আমি করব না, এই সিনেমাটা করব না। তাহলে Sometimes এটা you have to be very straight forward and honest. ইয়াশজি কখনো কিভাবে আপনি রিঅ্যাক্ট ইমোশনাল, করতেন যদি আপনি ওনার না কথা উনি না খুবই আপসেট শুনতেন? হয়েছিলেন, আসলে উনি আমাকে অনেকটাই বছর ধরে আই থিংক লোকেরা আমাকে বলেছিল, উনি আমাকে কিছু বলেননি, কিন্তু লোকেরা আমাকে বলেছিল যে উনি হার্ট হয়েছেন। কিন্তু কি করব? পরে উনি হয়তো, আই হোপ, বাট উই কেম ভেরি ক্লোজ লেটার অন। কোথাও না কোথাও টাইম পাসেস অ্যান্ড ইউ কাম টু নো যে কারোর কোনো হার্ট করার, you're not trying to hurt anybody. You're just being very straightforward, honest, and you are protecting your own career, which you feel is right. That's what I did. এটাও কি সত্যি যে একবার আপনি অ্যাক্টিং এর থেকে ব্রেক নেওয়ার কথা ভেবেছিলেন যে কয়েক বছর কাজ করব না? হ্যাঁ, আমি নেওয়ার চেষ্টা করেছিলাম, কারণ যেমনটা আমি বললাম যে I look up to দিলীপ কুমার স্যার, অমিতাভ বচ্চন স্যার, and নাসিরুদ্দিন শাহ, কামাল হাসান স্যার, এরা সবাই শিল্পী, বড় বড়। তো ওনারা ব্রেক নিয়েছিলেন 5 বছরের। অমিতজি খোদা গাওয়ার পরে, তখন উনি নিউ ইয়র্কে গিয়েছিলেন। উনি অনেক
হি লিভড লাইক আ নর্মাল লাইফ অ্যান্ড তাই আমার মনে হয়েছিল একদম ঠিক করেছেন অমিতজি। অমিতাভ যখন করেছেন তখন ঠিকই করেছেন। তারপর আমি গেলাম ওনার কাছে, মানে শুটিং করছিলাম আমরা। আমি বললাম, "আমি প্রায় ২৫ বছর ধরে কাজ করছি অমিতজি। আমার এরকম মনে হচ্ছে যে মন চাইছে একটু ব্রেক নিয়ে নিই।" বলল, "কখনো জীবনে এটা করো না। দ্যাট ইজ ওই ভুলটা করো না। ব্রেক নিও না।" ইমিডিয়েটলি আমি কাল নেক্সট ডে গেলাম আর ২ টো ফিল্ম সাইন করে ফেললাম। তাই আমার যে ক্যারিয়ার আছে ৩৮-৪০ বছর হয়নি। ৩৮ বছর ধরে আমি আজ পর্যন্ত কোনো ব্রেক নিইনি। কোনো ব্রেক নিইনি। মনে হয় এই জন্যই মানুষ এত ভালোবেসেছে আপনাকে, একটানা আপনাকে দেখেছে। হ্যাঁ বলুন। স্যার আপনার লাইফস্টাইলে কি পরিবর্তন এসেছে? বিকজ আপনি 38 ইয়ার্স ধরে ইন্ডাস্ট্রিতে আছেন। তাই অবভিয়াসলি অনেক পরিবর্তন হয়েছে। টাইম যেটা আছে তাই আপনি যেমন উনি অভিযোগ করলেন যে আপনি stubborn। তাহলে কি লাইফস্টাইলও stubborn ছিলেন? নাকি পরিবর্তন এসেছে টাইমের সাথে? আজকের যারা ইয়াংস্টার আছে দে আর ভেরি, ভেরি শার্প। They are very, very sharp. So they will not accept you if you are doing something which they feel ভাই ও এটা কেন করছে? আর আমি সবসময় এটাই চেষ্টা করেছি যে এর আগে লোকেরা বলুক তুমি এটা করো না, তুমি নিজেই এটা করো না। কিন্তু এটাও সত্যি যে আপনি আপনার হেয়ার স্টাইল, আপনার গোঁফ, আপনার পার্সোনালিটি এগুলোকে কখনো সিনেমার জন্য চেঞ্জ করেননি। কি বলছেন স্যার? যতটা আমি চেঞ্জ করেছি কেউ করেনি। আমি অনেক সিনেমাতে কত সিনেমাতে আমার মনে হয় আমি তো ক্যারিয়ারই শুরু করেছি ও ৭ দিন থেকে। আমি মনে হয় চুল কেটে আপনাকে ঘুম থেকে ওঠার সময় এরকমই দেখতে লাগে। কখনো আসবেন সকালে তারপর বলবো। স্যার এই সমস্ত জিনিসের জন্য যেমনই আছি, যাই আছি, যেমন আপনি আছেন, আমি আছি। আপনিও জানেন, মনকে জিজ্ঞেস করুন। যদি আপনাকে মস্তিষ্ক, আপনার মন, আপনার বুদ্ধি আর হৃদয় আর সোল আর স্পিরিচুয়ালিটি, ইন্টেলেকচুয়ালিটি যদি আপনাকে একটা ছন্দে রাখতে হয়, তাহলে ওটার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। বিনা পরিশ্রমে কিছুই পাবেন। এই যে আমি দেখাচ্ছি যেরকম আজ, যেভাবে আমি কাজ করছি, চেষ্টা করছি কাজ করার। আজ আপনি আমাকে এই সুযোগটা দিয়েছেন এত বড় মঞ্চে যে আমি আপনাদের সবার সঙ্গে কথা বলতে পারি। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন। আমি পরিশ্রম করেছি তাই তো এখানে ডেকেছেন। আপনি কি সবাইকে ডাকেন এখানে? ঠিক বলেছি কিনা বলুন? একদম। কিছু না কিছু তো তাকে করতেই হবে লাইফে। যাকে লোকেরা পছন্দ করে, যাকে লোকেরা সম্মান করে, শ্রদ্ধা করে, এমন মানুষদেরই কাঠগড়ায় কিন্তু ওটার বসানো জন্য হয়। আমাকে পরিশ্রম করতে হবে তো। তাই আমি পরিশ্রম করেছি যাতে আমি এখানে আসতে পারি, আপনার শোতে আসতে পারি। আর আমি চাই যে যেসব লোকেরা বলে যে এজলেস অনিল কাপুরের এজ বোঝা যায় না, অনিল কাপুরকে ইয়াং দেখতে লাগে। এই প্রশ্নটা আমি অনেকক্ষণ ধরে করতে চাইছিলাম। এটার কি কারণ যে এখনো 30 বছরের মতো দেখতে লাগেন? স্যার আমাদেরকে বলেই দেন। আমি আপনাকে এখান থেকেই জড়িয়ে ধরছি। কিন্তু এই গোপন কথাটা আপনি ওনাকে বললেন না। এই গোপন কথাটা যদি আমি বলেই দিই তাহলে আমার যে অন্যান্য শিল্পীরা আছেন, অ্যাক্টর আছেন, এটা হলো সিক্রেট। এই সিক্রেট আমি নিজের কাছেই রাখতে চাই। এই জড়িবুটিটা আছে আমার কাছে। ওই জড়িবুটি আমি একটা সময় আসবে যখন আমি এই জড়িবুটি লোকজনদের বিক্রি করব। পৃথিবীতে বিক্রি করব। আর একজন খুব বড় লোক আর সফল ব্যক্তি হয়ে যাব ওই জড়িবুটি বিক্রি করে। এখন মনে হচ্ছে আপনি বাবা রামদেব হয়ে যাবেন। আরে বাবা, যদি বাবা রামদেব হয়ে যায় তাহলে তো দারুণ ব্যাপার হয়ে যাবে। 20,000 কোটি টাকার কোম্পানি হয়ে যাবে আমার। আচ্ছা অনিলজি, অনেকের অনুরোধ রয়েছে যে প্রথম ডান্সটা তো হয়ে গেছে, বা দ্বিতীয়টা হয়ে যাক। দেখুন এই সিনেমাতে আমাদের অর্জুন কাপুর স্যার যে আমার ভাইপো, ওনার সঙ্গে আমি কাজ করার সুযোগ পেয়েছি আর খুবই মজা হয়েছে। তাই সব গান ওই গেয়েছে। একটা দুটো গানে আমিও একটু আধটু ডান্স করার চেষ্টা করেছি। কোন গানটা চালানো হচ্ছে আমাকে বলুন, আমি তো যে কোনো গানেই ডান্স করতে পারি। ঠিক আছে।
ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমরা মামলা করেছিলাম, অভিযোগ করেছি, উত্তর চেয়েছি সুপারস্টার অনিল কাপুরের কাছে ওনার লম্বা ফিল্ম ক্যারিয়ারের ব্যাপারে, ওনার লাইফের ব্যাপারে, ওনার বন্ধুদের ব্যাপারে, ওনার ব্যাপারে যেসব গল্প আছে সেগুলোর ব্যাপারে। এখন সময় হয়েছে আপকে আদালতে আজকের জাজ ডক্টর পুষ্পেশ পান্তের রায়ের। এই আদালতের অভিজ্ঞতায় আজকের মোকদ্দমাটা একটু আলাদা রকমের। এই সময়কালের এটাই রীতি যে যদি কোনো বিচারকের আগ্রহ কোনো বিশেষ মোকদ্দমা বা আসামির উপরে থাকে তাহলে সেটিকে নিজের শুনানির মোকদ্দমা থেকে আলাদা করে দেওয়া উচিত। সততার প্রয়োজন এটাই যে এই চেয়ার পর্যন্ত পৌঁছানোর আগে এই আদালত অনেক বছর ওই অভিনেতার প্রচন্ড রকমের ফ্যান ছিলেন যিনি আজকে কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন। সেই জন্য অনেকবার চিন্তা করতে হয়েছে যে এই মোকদ্দমায় বিচারক হিসেবে আমার আসা উচিত হবে কি হবে না। তবে এইটাই রীতি, আইনের কোনো বিধিনিষেধ নেই। যেই দেশে শীর্ষ বিচারক যার ক্রিকেট খেলাতে আগ্রহ থাকে মাঝরাতে নিজের বাড়িতে উনি ক্রিকেট খেলার শুনানি করতে পারেন, তাহলে আজ ওই মানুষটাকে কাঠগড়ায় দেখা, ওনার বক্তব্য শোনার লোভ আমি আর ছাড়তে পারিনি। আমার মনে হয় যে আপাতত সমস্ত সাক্ষ্য প্রমাণ সবই পেশ করা হয়েছে। ওগুলোকে দেখে মিস্টার ইন্ডিয়াকে কাঠগড়ায় দাঁড় করানো ওনার সাথে নিছক অন্যায় করা হচ্ছে। যারা ওনাকে জীবনে আর পর্দায় যেসব রোল করতে দেখেছেন ওনারা অনুভব করেছেন, যারা দেখেছেন যখন দেখেছেন যে এমন একটা প্রস্ফুটিত গোলাপ যিনি নিজে সব সময় তরতাজা থাকেন, নিজের সুগন্ধ অন্যের জীবনে ছড়িয়ে দেন, তাদের জীবনকে আনন্দময় করে তোলেন, আর তরুণ ছিলেন আর তরুণী থাকবেন। তাই আমি চাইবো যে এরকম একজন মানুষ সসম্মানে মুক্তি পাক আর আগামী বছরগুলোতে আমাদের আনন্দ দিক। আপকে আদালতের লম্বা ইতিহাস আছে যেখানে প্রথমবার কোনো জাজ অ্যাকিউজের ফ্যান হয়ে গেছেন। এই আশা নিয়ে, এই বিশ্বাস নিয়ে যে অনিল কাপুর এইভাবেই লোকজনদের এন্টারটেন করতে থাকবেন, ওনাদের মনের ভেতর রাজত্ব করবেন, আজকের মোকদ্দমা এখানেই শেষ করছি। পরের সপ্তাহে আবার দেখা হবে নতুন ব্যক্তিত্বের সাথে। ততক্ষণের জন্য নমস্কার।